ওয়াকফ সম্পত্তি সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলমানদের জন্য যারা উৎসর্গ করে গিয়েছিল, সেই সম্পদ আপনারা জানেন দেশে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি যেটা পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলমানদের জন্য যারা উৎসর্গ করে গেছে তাদের জন্য বরাদ্দ আছে। এই ওয়াকফ সম্পত্তিতে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, গোরস্থান বলি আমরা, আর অনেক ঈদগাহ আছে, অনেক মক্তব আছে, আর সর্বজন ব্যবহৃত অনেক জায়গা রয়েছে যার তার উপকার পায় অনেক সমাজের মানুষ। এই সম্পত্তিটা কারো ব্যক্তিগত নয়, আবার রাষ্ট্রেরও নয়। এই সম্পত্তিটা কোনো একজন ব্যক্তি মালিকানা থেকে তিনি উৎসর্গ করে গেছেন। ওয়াকফ করে যাওয়া মানে জনহিতকর কাজে তিনি দিয়ে গেছেন। এই সম্পত্তির পরিমাণ কিন্তু আপনারা জানেন। কেউ কেউ বলছেন যে ভারতবর্ষের বিভিন্ন বিভাগের যে জমি আছে, যে যত সম্পত্তি, তার তৃতীয় বৃহত্তর সংখ্যার দিকে তৃতীয় স্থানে আছে ওয়াকফ সম্পত্তি। কেন্দ্রের বিজেপি সরকার যে ষড়যন্ত্র করেছে, কি ষড়যন্ত্র? এই ওয়াকফ বিলটাকে এনে, ওয়াকফ আইন যে আছে তাতে সংশোধন এনে এটাকে কর্পোরেটদের হাতে তুলে দেবে। যে সংখ্যালঘু মুসলমানরা এই সম্পত্তির হকদার, তাদের আইনি যে রক্ষা কবচ আছে সেই রক্ষা কবচটা কেড়ে নিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। বিজেপি সরকারের এই ঘৃণ্য চক্রান্ত আছে। তারা প্রতিটা মুহূর্তে কিভাবে বিদ্বেষ, হিংসা, সাম্প্রদায়িকতার ভিত্তি করে রাজনীতি করবে, সহজে রাজনীতির রুটি সেকবে, তাই তারা সবসময় নীল নকশা করে যায়। তারই একটা নীল নকশা হচ্ছে এই আজকের ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট যে তারা আনতে চলেছে। তারা একসময় বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করেছে, এখন অনেক অপপ্রচার চালাচ্ছে যে না, ওয়াকফ সম্পত্তির নাম দিয়ে কেউ যদি একটা বোর্ড লাগিয়ে যায়, সে হতে পারে কোনো বর্ণ হিন্দুর, অমুসলিম কোনো মানুষের মালিকানার জমিতে যদি বোর্ড লাগিয়ে চলে যায়, নাকি তার হয়ে যাবে। বিজেপির বড় বড় আইটি সেলের নেতারা যারা বিদ্বেষ ভাষণ দেয়, হিংসা ছড়ায়, সাম্প্রদায়িকতা ছড়ায়, তারা এই কাজটা এখনো বলে চলেছে। আমি বলছি, স্বাধীনতার পর থেকে এই আইনটা কিন্তু আগেও ছিল। প্রায় 26,000 একর জমি বেদখল হয়ে গেল এই বাংলার বুকে। শুধু ওয়াকফ সম্পত্তি বেড়ে যাওয়া তো দূরের কথা, এ তো বেদখল হয়ে যাচ্ছে। এখন এই ব্যাপারে আপনি ভাববেন এটা হয়তো মুসলমানদের বিষয়, অতএব সবাইকে এখানে মাথা ঘামানোর কিছু নেই। আমি অ্যাডভোকেট সাহেব আছেন, বলবো যে এই যে আইন, এটা জেনে রাখবেন, এটা সংবিধানের যে মৌলিক অধিকার আছে তার সঙ্গে যদি এটাকে সংশোধনী আনে তাহলে সাংঘর্ষিক হয়ে যাবে। আসলে এই একটা আইনকে পাল্টে দেওয়া মানে আপনার যে অধিকার ছিল সেটা কিন্তু আর আপনার থাকলো না। আপনি ভাবছেন এটা বিজেপি সংসদের কিছু, হ্যাঁ, যুক্তি দিয়েছে। আপনাদের প্রিয় বিধায়ক ভাইজান আসবেন, উনি এই বিষয়ে বিস্তারিত বলবেন। বিধানসভায় উনি বক্তব্য রেখেছেন, আমি কিছুটা বক্তব্য শুনেছিলাম, তাতে আমারও মনে হয়েছিল বিস্তারিত গভীরভাবে উনি স্টাডি করে বলেছেন। সে বিষয়টা আপনাকে একটা দূর উল্লেখ করছি যে শুধুমাত্র এটা সংখ্যালঘু মুসলমানদের ইস্যু নিয়ে বিজেপির কেন্দ্রে যে আইন আনতে চাইছে, শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ তারা থাকবে না। তার আগেই আর একটা আইন তারা পাস করে নিয়েছে। সেই আইনটা হচ্ছে বন সংরক্ষণ ও সংবর্ধন অধিনিয়ম আইন 2023। তারা সেই বিলটা পাস করে আইন করে নিয়েছে। সেই বিলে কি আছে? 2006 সালের যে ফরেস্ট রাইট অ্যাক্ট আছে, আদিবাসীদের মানুষ যারা সত্যিকারের আদিম অধিবাসী, যারা এই ভারতবর্ষের আদি পুরুষ, তাদের বাসস্থান হচ্ছে জঙ্গলমহল, জঙ্গল। তারা সত্যিকারের প্রকৃতির কোলে তারা বড় হয়েছে। সেই জঙ্গলমহলে জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার তাদের ছিল, আপনি জঙ্গলে গিয়ে কেউ কোনো কোম্পানি ইচ্ছা করলেই গাছ কেটে ফেলবে, জায়গা দখল করে ফেলবে, পারত না। 2006 সালের একটা আইনে বলা আছে, যদি জঙ্গলবাসী তাদের গ্রাম সভায় পারমিশন না দেয়,
যত বড় লাট সাহেব আসুক না কেন সেখানে তাদের জমি অধিগ্রহণ করতে পারবে না। সেই আইনটা তারা পাল্টে দিয়েছে। তার মানে বন সংরক্ষণের আইন, আদিবাসীদের যে রক্ষা কবচ ছিল সেটা তারা পাল্টে দিয়েছে। তাহলে একদিকে আপনারা কি দেখছেন, যে সংখ্যালঘু মুসলমানদের যে পৈতৃক পূর্বপুরুষের সম্পত্তি ছিল সেটা তারা কেড়ে নিচ্ছে, তার জন্য ষড়যন্ত্র করছে। আর একদিকে ইতিমধ্যেই তারা যেটা কেড়ে নিয়েছে আমার আদিবাসী ভাইদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার, সেটা কেড়ে নিয়েছে। এবার আপনি ভাবছেন এটা কিসের রাজনীতি? যখন ওয়াকআপ নিয়ে আলোচনা হচ্ছিল তখন ভাবছিলেন যে এটা হয়তো শুধুমাত্র এটা সাম্প্রদায়িক কোনো রাজনীতি, বিজেপির ইস্যু না। এটা জেনে রাখুন, বিজেপি হিন্দুত্বের কথা বলে, কিন্তু না, সে প্রকৃত হিন্দুত্বের নয়। সে কথা বলে আদানি আম্বানি কর্পোরেটদের জন্য কথা বলে। তার লক্ষ্য হচ্ছে একটা, দেশের আপনাদের সামনে আরো কয়েকজন গুরুত্বপূর্ণ বক্তা আসছেন। বিশেষ করে আপনারা জানেন রাজ্য নেতৃত্ব শাহাবুদ্দিন বিশ্বাস সাহেব আমি মঞ্চে ডেকে নেব। গাজী শাহাবুদ্দিন সিরাজীব সাহেব এসছেন, আসবেন জেলা সভাপতি এবং আরও অন্যান্য নেতৃত্ব। আমি যে কথা বলছিলাম যে ভারতবর্ষের জন্য আগামী দিন যেন দুর্দিনে পরিণত হচ্ছে, একটা আশঙ্কা লাগছে, আতঙ্ক লাগছে। যে আদিবাসীরা যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে, আপনি কি অস্বীকার করতে পারবেন? সেই 1855 সালের 30শে জুন 30,000 মানুষকে জড়ো করেছিল সিধু মুর্মু, কানু মুর্মু। যে আদিবাসী জননেতা বীর পুরুষরা 6 ভাই বোন নিজেদেরকে উজাড় করে দিয়েছিল ব্রিটিশদের গুলির সামনে, নিজেদের ঝাঁঝরা করে দিয়ে দেশ রক্ষার জন্য, দেশবাসীকে রক্ষার জন্য জান দিয়েছিল। তাদের উত্তরসূরিদের আপনারা উচ্ছেদ করে দেবেন? তাদেরকে আপনি জঙ্গলমহলে তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করে আপনি কর্পোরেটদের হাতে তুলে দেবেন? যারা দেশকে স্বাধীন করেছিল, আপনারা জানেন এটা শুধুমাত্র বিজেপি এই চক্রান্ত আর এই কর্মকাণ্ড চালাচ্ছে, এটা ঠিক নয়। এই বাংলার বুকে আপনাদের বিধায়ক, আমাদের চেয়ারম্যান সাহেব কয়েকবার বিধানসভায় বলেছেন, তিনি বীরভূমের আপনারা জানেন মোহাম্মদ বাজারের একটা এলাকা, যে 5টা পঞ্চায়েত, দেউচা, পাঁচামি, হরিণসিংহা, দেওয়ানগঞ্জ, এরকম 5টা পঞ্চায়েত জুড়ে দেউচা পাঁচামি কয়লা খনির জন্য এই রাজ্য সরকার জমি অধিগ্রহণ করছে। আমরা সেখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখা গেছে সেখানে মন্দির আছে, আদিবাসীদের জাহের থান আছে, মসজিদ আছে, কবরস্থান আছে। দিদিমণি চুক্তি করেছেন আদানি কোম্পানির সঙ্গে যে ওই দেউচা পাঁচামিতে প্রায় 10,000-এরও বেশি মানুষ বসবাস করছে, তাদের জীবনের দাম নেই, বাসস্থানের দাম নেই। তিনি আদানি কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন যে ওই এলাকার মানুষদের তাড়িয়ে দিয়ে ওই নিচে যে পাথর আছে, ব্যাসাল্ট পাথর, অনেক দাম, সেটাকে বিক্রি করবেন। আর কয়লাটা খোলামুখ একটা কয়লা খনি হবে, সেটা আদানি কোম্পানিকে বিক্রি করেছেন। আরে দেশের সম্পত্তি কি দেশের জনগণের জন্য নয়? আপনি কার উন্নয়নের কথা বলছেন? আপনি উন্নয়নের রাজনীতি করছেন। আপনি উন্নয়নের রাজনীতি কি ওই দেউচা পাঁচামি আদিবাসীদের উন্নয়নের সামিল হতে পারবেন না তারা? হ্যাঁ, আপনি অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন কি না, আমরা চাকরি দেব, এই ভাওতা, প্রতারণা না, আপনারা জমি দিন, চাকরি দেব। আপনি যেখানে চাকরি প্রার্থী ন্যায্য যারা হক নিয়ে, অধিকার নিয়ে রাজপথে বসে আছে, 1000 দিন ধরে তারা আন্দোলন করছে, তাদের চাকরি চুরি করে আপনি বিক্রি করে দিচ্ছেন, আর আপনি নাকি সেই আদিবাসী দেউচা পাঁচামিদের চাকরি দেবেন? আসলে চলছে একটা কম্পিটিশন, কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের এই তৃণমূল কংগ্রেসের যৌথভাবে চলছেই। আজানের জন্য একটু বিরোধী দিচ্ছেন। शेर तो शेर होती है, उसका नाम क्या है? नौशाद सिद्दीक भाईजान, ঠিক তো? রেকর্ড যে তৈরি করে সেই রেকর্ড ভাঙতে পারে।
নওশাদ সিদ্দিকীর ভাইজানের রেকর্ড পশ্চিম বাংলায় ভাঙার কারো ক্ষমতা হয়নি, আগামী দিনও হবে না। নওশাদ সিদ্দিক ভাইজানের রেকর্ড নওশাদ সিদ্দিক ভাইজান এখান থেকে ভেঙে বাড়ি যাবে। আপনাদের সহযোগিতায়, আমাদের সহযোগিতায় নওশাদ সিদ্দিক ভাইজান এই প্রোগ্রাম করেছে। ভাঙড় রক্তপাত নয়, ভাঙড় মানে রক্তদান, মানুষকে বাঁচানোর জন্য রক্তদান করে, তার প্রমাণ আজকে জলজন্ত প্রমাণ এই সবজি বাজার আপনাদের সহযোগিতায়, ঠিক তো? তাই আমাদের অনেক ভাই বলছিল যে আমাদের লক্ষ্য 2026, আমাদের লক্ষ্য 2026, এটা তো সঠিক। তারপরে বলছি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের লক্ষ্য 2026 তো অবশ্যই আছে। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের লক্ষ্য আজকে রক্তদান শিবির করছে ভাঙড়ে, আগামীকাল আবার মানব সেবার জন্য কি করবে সেটাই লক্ষ্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের। তার জন্য আপনাদেরকে সহযোগিতা চাইছি, আপনাদেরকে পাশে চাইছি। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পাশে আসুন। ভাঙড়কে আপনারা আগামী দিন সমাজ পরিবর্তন করার জন্য আপনারা এগিয়ে নিয়ে যান। নওশাদ সিদ্দিক ভাইজানের পাশে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ড তথা পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজানের পাশে দাঁড়িয়ে আমরা এগিয়ে নিয়ে যাব। তাই বলবো আমরা ভুলে যাইনি, এটা 2025, আমরা ভুলে যাইনি যে কলকাতার জমিনে আমার ভাইজানকে রাস্তায় টানতে টানতে নিয়ে গিয়েছিল 2022 সালে। নওশাদ সিদ্দিক ভাইজানকে রাস্তায় টানতে টানতে নিয়ে গিয়েছিল আমাদের প্রতিষ্ঠা দিবসের দিনে। তার কথা আমরা ভুলে যাইনি। আগামী দিন আমরা তার যোগ্য জবাব দেওয়ার জন্য ভাঙড়বাসীর তরফ থেকে আপনারা তৈরি থাকুন। এমন একটা সমাজ তৈরি করা কারিগরের রাস্তায় ধর্মতলার ময়দানে রাজপথে টানতে টানতে নিয়ে গিয়েছিল, আপনারা কি ভুলে গেছেন সেই কথা? আবারও সেই দিন আসছে, আমরা সেখানে যাব। কলকাতার ময়দানে, ধর্মতলার ময়দানে আমরা আবারও 21শে জানুয়ারি আসছি, ঠিক তো? তাই বক্তব্য লম্বা চওড়া নয়, আমরা আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফান্ড শুধু ভাঙড়ের মানুষের জন্য ভাবছে না, পুরো পশ্চিম বাংলা সহ ভারতবর্ষ মানুষের জন্য আমরা ভাবছি। আজকে যেসব মিডিয়াগুলো ভাঙড়ে একটা চকলেট বোম ফাটলে কিংবা একটা যে কোনো গন্ডগোল হলে ভাঙড়ে এই হয়েছে, ভাঙড়ে সেই হয়েছে, ভাঙড়ে মারপিট হচ্ছে, ভাঙড়ে এখানে বোমাবাজি, ভাঙড়ে শুধু ধোঁয়ায় ধোঁয়া। আজকে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া আজকে কেউ দেখাচ্ছে না যে এত বড়। আমার তো মনে হয় পশ্চিমবাংলায় এর আগে নওশাদ ভাইজানের মতো ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রচেষ্টায় এই যে রক্তদান শিবির হচ্ছে, এর আগে এত বড় রক্তদান শিবির কেউ করেনি। তাহলে সেসব মিডিয়াগুলো কই? সেসব মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে পড়ে থাকে, পাকিস্তান নিয়ে পড়ে থাকে, অন্য দেশ নিয়ে পড়ে থাকে। আজকে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, কোনো মিডিয়া দেখাচ্ছে না কেন? তার জবাব আমাদেরকে নিতে হবে। তাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পাশে এসে ইন্ডিয়ান সেকুলার ফান্ড তথা আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিক ভাইজানের হাতকে শক্ত করে আমরা আগামী দিন আমাদের নিজেদের মানুষের হয়ে যেসব মিডিয়া কথা বলবে সেই সব মিডিয়াকে আমরা আগামী দিন সামনে এগিয়ে দেবো। তারপরে আমাদের যে ইউটিউবাররা আছে, আমাদের ভাইয়েরা আমাদের সঙ্গে আছে, আপনারা সবাই আগামী দিন আমাদের ভাইজানের সঙ্গে আছেন তো? আছেন তো? 2026 আমরা আবারও ভাইজানকে এই ভাঙড় থেকে আমরা বিধানসভায় পাঠাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।